আমার শার্ট ছাড়বি নাকি তোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব? পুরুষালী ভরাট কণ্ঠের হুমকিতে অরিত্রিকার অবস্থা বেহাল। সে দ্রুত মানবটার শার্ট ছেড়ে দিল। তরস্ত ভঙ্গিতে দাঁড়ালো একপাশে। ভালো করে খেয়াল করতেই দেখলো সে রায়হান ভাইয়ের শার্টের বাটন ছিঁড়ে ফেলেছে। কালো শার্টের উপরের দিকটা খোলা। সেখান হতেই সারহানের প্রশস্ত বুক দৃশ্যমান। লজ্জায় হাঁসফাঁস করে অন্যত্র তাকালো। সে এখন কি করবে, কোথায় পালাবে? কেন যে বদমেজাজি মানুষটার শার্ট ধরতে গিয়েছিল? তার থেকে তো নিচে পড়ে কোমর ভাঙলে ভালোই হতো। সারহান শার্ট টেনে টুনে ঠিক করে। বিরক্তিতে কপাল কুঁচকে গমগমে কণ্ঠে বলে, তোর চোখ কি তোর মনের মতো নষ্ট হয়ে গেছে? সামনে একটা মানুষ আসছে, তা না দেখে হুমড়ি খেয়ে পড়ে আবার আমার লন্ড্রি করা ব্র্যান্ডেড শার্ট খারাপ করে দিলি। অরিত্রিকা ফুঁসে ওঠে। আমার মন নষ্ট? আপনি নষ্ট, আপনার সম্পূর্ণ বডি পার্ট নষ্ট। সারহান বাঁকা হাসে। এক কদম এগিয়ে গেল অরিত্রিকার দিকে। অরিত্রিকা ভড়কে গেল। থতমত খেয়ে বলল, দূরে যান, দূরে যান, ফিস ফিস। আমি নষ্ট? আমার বডি পার্ট নষ্ট? অরিত্রিকা পড়েছে ফ্যাসাদে। কি ভুলভাল বলে ফেললো সে। এই মানুষটা কই থেকে টপকালো হঠাৎ? তাহলে কি বুঝতে পেরেছে সে ভার্সিটিতে চিরকুট দিয়েছে? আজ অরিত্রিকা তুই শেষ। এই বদলোক তোর জীবন নরক বানিয়ে দিবে। এখন কোনো মতে এখান থেকে পালাতে হবে তার। অরিত্রিকা আমতা আমতা করে বলে, আরে না, আপনি ভালো, আপনার বডি পার্টও ভালো। আমি তো গান বলছিলাম। সারহান তির্যক দৃষ্টিতে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, তুই আগের মতোই রয়ে গেছিস। এত বড় হয়ে গেছিস অথচ কিভাবে চলতে হয়, কোথায় কি বলতে হয় জানিস না। বয়স তো 20 হয়েছে। বিয়ে দিলে তোর হাজবেন্ড 2 দিনে বাড়িতে রেখে যাবে। অরিত্রিকা মিনমিন করে বলে, বিয়ে করলে শান্ত হাদা টাইপের ছেলেকে বিয়ে করব, তাহলে এমন কিছু করার সাহস পাবে না। কথাটা বলে অরিত্রিকা সারহানের দিকে তাকায়। সারহান তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কঠার মুখাবয় অস্বাভাবিক হয়ে উঠেছে। বিগড়ে যাওয়া কণ্ঠে বলল, তোকে হাদা কেন? কোনো পাগলও বিয়ে করবে না। করবে করবে, হ্যান্ডসাম একটা বর হবে আমার। তখন আপনাকে দেখিয়ে দেখিয়ে ঘুরবো তাকে নিয়ে। হ্যান্ডসাম বর? হ্যাঁ, সে দেখতে আপনার থেকেও হ্যান্ডসাম হবে। আমি তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবো, আর আপনি দূর থেকে আমাদের দেখে জেলাস ফিল করবেন। থাপ্পড় চিনিস? অরিত্রিকা ভয়ে সিটিয়ে গেল। মুখে হাত দিয়ে এবার চুপ হয়ে যায়। সে বাঘের থেকে নিজেকে বাঁচাতে ধীরে ধীরে পেছনে নিজের রুমের দিকে পৌঁছাতে থাকে। গন্তব্য তার এক দৌড়ে রুমে চলে যাও। এখান থাকলে নিশ্চিত গর্দান যাবে তার। অরিত্রিকা দৌড়ে যাবে এমন সময় সারহান অমিশ্রণ হাতে হাত ধরে ফেলে। অরিত্রিকা এমন কাণ্ডে স্তব্ধ হয়ে যায়। চোখ বড় বড় করে তাকায় মানুষটার দিকে। সারহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার শার্টের বাটন ছিঁড়েছিস, এবার নিজ হাতে বাটন লাগিয়ে দে। অরিত্রিকা কেঁপে ওঠে। কম্পিত গলায় বলে, আমি? হ্যাঁ তুই। গত 2 বছর আগের একটা ঘটনার জন্য চৌধুরীর 2 ভাই আলাদা হয়ে যায়। ভেঙে যায় তাদের প্রায় 30 বছরের সুখের সংসার। সারহান সেই সময় রাজশাহী ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে পুরো দমে রাজনীতিতে নিজের জায়গা পরিপক্ক করতে শুরু করেছে। রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পরিবার, আত্মীয় স্বজন সবাইকে যেন ভুলে গিয়েছিল। ভুলে গিয়েছিল বললে ভুল হবে। সে রাজনৈতিক জীবনে সম্পূর্ণভাবে জড়িয়ে যাওয়ায় কিছুটা ভীত ছিল নিজের পরিবারের সকলকে নিয়ে। সে নিজেকে সামনে রেখে পরিবারের প্রতিটি সদস্যকে সাবধানে রাখার জন্য নিজেই বাড়ি থেকে দিনের পর দিন দূরে থেকেছে। পরিবারের প্রত্যেকটা সদস্যদের নিয়ে প্রতিনিয়ত টেনশনে থেকেছে। তাদের নিরাপত্তার জন্য যা কিছু করা লাগে সব কিছু করেছে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। আকস্মিক এক ঘটনায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল সারহানের প্রচেষ্টা। দিনটা ছিল শনিবার। রাজশাহীতে বড়সড় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই সমাবেশের আয়োজন করেছিল সারহানের দল। সেই দিন সমাবেশ প্রাঙ্গণে জনতার ভিড় যেন উপচে পড়ছিল। চারিদিকে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল। সারহান ছিল সেই সমাবেশের প্রধান। সেই উক্ত দিনে ছাত্রনেতার প্রধান হিসেবে ভাষণ দিচ্ছিল মঞ্চে। সেই সমাবেশে উপস্থিত ছিলেন আরশাদ সাহেব এবং আজমল সাহেব। তারা বেশ উৎসাহিত ভঙ্গিতেই তাদের বাড়ির ছেলের রাজনৈতিক কর্মকাণ্ড দেখতে এসেছিলেন এবং মাঠের পূর্ব পাশে প্রথম দিকে তারা বসেও ছিলেন। সারহানের ভাষণের শেষ পর্যায়ে হঠাৎ হামলা হয় সমাবেশে। শোরগোল বেঁধে যায় সেই স্থানে। মানুষজন ছোটাছুটি করতে থাকে। সারহান বুঝতে পারে অপরপক্ষের দল সমাবেশে হামলা করেছে। সে ভাষণ অসমাপ্ত রেখে দ্রুততার সহিত বাবার চাচার কাছে দৌড়ে যায়। আরশাদ সাহেব এবং আজমল সাহেব সারহানের সাথে নিরাপদ স্থানে যাবে
এমন সময় দূর থেকে একটা গুলি এসে লাগে আজমল সাহেবের বাম পাশের বুক বরাবর। তিনি তৎক্ষণাৎ লুটিয়ে পড়ে মাটিতে, রক্তে ভেসে যায় সেই স্থান। সাহান সে সময় মাথা ঠান্ডা রেখে শান্ত ভূমিকা পালন করে। তার দলের লোকজন আর সে মিলে আজমল সাহেবকে হসপিটালে অ্যাডমিট করে। সে দিনটা ছিল চৌধুরী বাড়ির জন্য সবচেয়ে কুৎসিত দিন। সেদিন সমাবেশে হামলার জন্য বিরোধী দলের অনেকের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু এর কোনো সুরাহা হয়নি। কয়েকদিন পরেই তারা জামিনে মুক্তি পেয়ে যান। আজমল সাহেবের গুলি ক্ষত অনেকটাই গভীর ছিল, তাই অপারেশন সাকসেসফুল হলেও লাইফ রিস্ক ছিল। তিনি প্রায় 1 সপ্তাহ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চৌধুরী বাড়ির প্রতিটি সদস্য ভেঙে পড়েছিল। আরশাদ সাহেব ছোট ভাইয়ের টেনশনে অসুস্থ হয়ে পড়েছিলেন। তানিয়া বেগম, শাহাদাত, তারা দুজনের ভীষণ চিন্তিত ছিল। সাথী বেগমের অবস্থা প্রায় পাগলের মতো হয়ে গেছিল। তিনি স্বামীর অসুস্থতায় উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। তানিয়া বেগম অরিত্রিকার ছোট ফুপি ইসমা বেগম সাথী বেগমকে সামলেছে। অরিন এবং ওর বাবার এমন অবস্থা দেখে কেঁদে কেটে নাজেহাল অবস্থা করেছিল, কিন্তু অরিত্রিকা হঠাৎ চুপচাপ হয়ে গেল। বাবার এমন অবস্থা দেখে সে পাথরের ন্যায় শক্ত হয়ে উঠেছিল। একদম নিশ্চুপ নির্জীব চোখে আইসিইউ রুমের দিকে তাকিয়ে থাকতো। তার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। অরিত্রিকা আজমল সাহেবকে ভীষণ ভালোবাসে। আজমল সাহেবও মেয়েকে তার থেকেও বেশি ভালোবাসে। হঠাৎ একটা ঝড়ো হাওয়া যেন মেয়ের কাছ থেকে তার বাবাকে কেড়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। সেই ঝড় থেকে বাঁচানোর জন্য অরিত্রিকা সৃষ্টিকর্তার কাছে আজমল সাহেবের সুস্থতার জন্য দিনরাত এক করে দোয়া চেয়েছে। সৃষ্টিকর্তা হয়তো দয়া করেছিলেন, তাই আজমল সাহেব বেঁচে গেলেন। হসপিটালে থাকাকালীন সময়ে সারহানের তেমন একটা দেখা মেলেনি। সে সবসময় দূরে দূরেই থেকেছে। কেন এমনটা করেছে তা সকলের অজানা। সপ্তাহ খানিক পর চৌধুরী বাড়িতে সবাই হাসি খুশিভাবে ফিরলেও সে সময় স্থায়ী ছিল না। অরিত্রিকা সেদিন এসে বলেছিল তার বাবা মা বোন আর সেই বাড়ি থেকে চলে যাবে, তারা অন্য জায়গায় থাকবে। হঠাৎ এমন কথায় চৌধুরী বাড়ির সকলেই বাকরুদ্ধ হয়ে গেছিল। অরিত্রিকাকে সবাই অনেক বোঝায় এমনটা যেন না করে, কিন্তু অরিত্রিকা ভীষণ জেদি। সে যা বলেছে তাই করবেই। আজমল সাহেব সাথী বেগম মেয়েকে বুঝিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। বরং উল্টো অরিত্রিকাই তাদের ব্ল্যাকমেল করে এক প্রকার জেদ পূরণ করেছিল। সারহান বাড়িতে এসব দেখে অরিত্রিকাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু অরিত্রিকা বলেছিল শুধুমাত্র সারহানের রাজনৈতিক কারণে তারা বাড়ি ছাড়ছে। সে আর চায় না এই বাড়িতে থেকে নিজেদের জীবন হুমকিতে রাখতে। অরিত্রিকা সাহস সঞ্চার করে প্রথমবার উঁচু গলায় সারহানকে বলেছিল যদি রাজনীতি ছেড়ে দেয় সে তবে এই বাড়িতে থাকবে। সারহান রাগান্বিত ভঙ্গিতে বলেছিল সে রাজনীতি ছাড়বে না। অরিত্রিকার দু চোখ বেয়ে পড়েছিল নোনা পানি। তা দেখেও সারহান তার ডিসিশন অটল ছিল এবং কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপ হয়ে গিয়েছিল। শান্ত চোখে তাকিয়েছিল সপ্তদশী কিশোরীর রাগ মিশ্রীয় মুখের পানে। অরিত্রিকার চোখে ছিল জেদ, ক্ষোভ, আক্রোশ, অভিমানের বহিঃপ্রকাশ। সেই চোখে ছিল লুকায়িত কিছু মুহূর্ত যা সারহানের চোখে পড়েনি। আর অরিত্রিকাও না বলে লুকিয়ে গিয়েছিল। সারহান আর আটকায়নি তাদের। 30 বছরের সুখের সংসার এক মুহূর্তে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছিল। স্বার্থপরের মতো নিজেদের সুখের জন্য অরিত্রিকা চৌধুরী বাড়ির আরও 4টা সদস্যের কথা না ভেবে চলে গিয়েছিল। আজও সেই ক্ষোভ সারহানের ভেতর দাউ দাউ করে জ্বলে। সারহান এসব কথা ভেবে ব্যথিত হয়, তবে সেই ব্যথিত হৃদয়ের কথা মনের গহীনে লুকায়িত থাকে। সে স্বাভাবিকভাবেই অরিত্রিকার দিকে তাকায়। তাকাতেই তার চোখ দুটো সংকুচিত হয়ে আসে, ভ্রুযুগল কুঁচকে যায়। অরিত্রিকা এক হাতে সুই সুতো নিয়ে গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে, অন্য হাতে শার্টের বাটন, কিন্তু দৃষ্টি তার সারহানের দিকে। সে একবার নিজের দিকে তাকাচ্ছে তো আরেকবার সারহানের দিকে। সারহান অরিত্রিকার এমন ব্যবহারের মানে খুঁজে পেল না। সে ভ্রু বাঁকিয়ে শুধালো, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? দ্রুত শার্টের বাটন লাগিয়ে দে, আমার কাজ আছে, বেরোতে হবে। অরিত্রিকা গোমরা মুখে জিজ্ঞেস করল। আপনার হাইট কত? সারহান এমন প্রশ্নে বিরক্ত হলো, গম্ভীর কণ্ঠে বলে। হাইট জেনে কি করবি? অরিত্রিকা ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, আপনি এত লম্বা চওড়া আর আমি ছোট্ট একটা মানুষ, কিভাবে বাটন লাগাবো? আমি বরং আম্মুকে ডেকে আনি। অরিত্রিকা নিজের রুম থেকে বেরোতে গেলে সারহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, স্টপ ফাইরুজ, একদম পাকনামি করে চাচিকে ডাকতে যাবি না। তুই বাটন ছিঁড়েছিস, তুই লাগিয়ে দিবি, নয়তো তোর রুমের বেলকুনি দিয়ে নিচে ফেলে দেব। অরিত্রিকা ভয় থেমে যায়। ভয় আড়াল করে গম গম করতে লাগে। বিগড়ে যাওয়া কণ্ঠে বলে,
তাহলে কিভাবে কি করব? আপনি অনেক লম্বা, ঠিকঠাক মতো আমি শার্টের বাটন লাগাতে পারবো না। 5 ফুট 3 ইঞ্চির লিলিপুট কোথাকার! মাথায় কি ব্রেন বাদে অন্য কিছু আছে? বিছানার উপর দাঁড়িয়ে কার্য উদ্ধার করলেই তো পারিস। অরিত্রিকা সারহানের বিদ্রুপাত্মক কথায় ফুঁসে ওঠে। রাগে গমগম করে বলে, আমি মোটেও লিলিপুট নই শারহাম ভাই। আপনার হাইট বেশি মানে আপনি একটা খাম্মা। আমি খাম্বা? সারহানের মেজাজ গরম হয়ে গেল। তার মন চাইছে এই বদমাস মেয়েকে এক থাপ্পড় দিয়ে কান গরম করে দিতে। অবস্থা বেগতিক হতে পারে, তাই অরিত্রিকা ধপ করে বিছানায় দাঁড়িয়ে গেল। সারহান কিছুটা এগিয়ে এসে দাঁড়ায়। অরিত্রিকা এক পলক গেল সারহানের দিকে, দেখলো সারহান তার দিকেই অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ যেন রক্তাভ বর্ণ ধারণ করেছে। অরিত্রিকা নিজেকে বাঁচাতে সাহস নিয়ে শার্টের বাটন লাগাতে শুরু করে। তার হাত কাঁপছে, পাও কাঁপছে, ভয়ে গলা শুকিয়ে আসছে, তরতর করে ঘামতে শুরু করেছে। মুখ চোখ পাংশুটে বর্ণ ধারণ করেছে। আস্ত বাঘের সামনে দাঁড়িয়ে আছে সে। কখন জানি এই খারুস বাঘ তাকে এক থাবা দেয়, তখন কি হবে তার? নিশ্চিত এক থাবায় চিৎপটাং হয়ে যাবে। তার মনে মাঝে মাঝে একটা প্রশ্ন ঘোরে, এই বদমেজাজি কাঠখোট্টা হার্টলেস মানুষকে বিয়ে করবে? নিশ্চয়ই ওই মেয়ের কপালে শনি নাচছে। দুদিন পর পর দাবাং চর খেয়ে পড়ে থাকবে। আহারে, ভেবেই অরিত্রিকার ঘুম উড়ে গেল। হাতের কি অবস্থা এখন? সারহানের হঠাৎ প্রশ্নে অরিত্রিকার মনোযোগ বিঘ্ন হয়। সে চমকে উঠে নিজেকে সামলে নেয়। বাটন লাগাতে লাগাতে মিনমিন করে বলে, একটু ভালো ছিল, কিন্তু আপনি আর থাকতে দিলেন কই? জোর করে শার্টের বাটন লাগিয়ে নিচ্ছেন। হাতে তো ব্যথা পাচ্ছি, অথচ আপনি তো সেসব বুঝবেন না। থাক, বাটন লাগাতে হবে না। সারহানের গম্ভীর কণ্ঠস্বর শুনে অরিত্রিকা হকচকিয়ে ওঠে। ভয়ার্ত চোখে তাকায় সারহানের দিকে। শ্যামবনের মুখভয় যেন কঠিন হয়ে উঠেছে। তা দেখে হাসার ভান করে, আমতা আমতা করে বলে, ব্যথা কমে গেছে শারহাম ভাই, এই তো বাটন লাগানো শেষের দিকে। কথাটা কোনো মতে বলে মনোযোগী হলো সে। সারহানের রাগ কিছুটা কমে এলো। সে দৃষ্টিপাত করলো অরিত্রিকার দিকে। চঞ্চল মেয়েটা কেমন অপরিপক্ক হাতে সিরিয়াস ভঙ্গিতে বাটন লাগাচ্ছে। ঝুঁকে কাজটা করার কারণে চুলগুলো এলোমেলো হয়ে কপালের সামনের দিকটা এসে পড়েছে। অরিত্রিকার চঞ্চলতা, বোকামো, উদ্ভট কাজকর্ম, দস্যিপনায় চৌধুরী বাড়ি আগেই মেতে থাকতো। আর এসবের সঙ্গী হতো সাদাত, অরিন আর ইশরা। সেই চৌধুরী বাড়ি বিগত 2 বছর ধরে কেমন থম মেরে গেছে। সবকিছুই কেমন যেন এলোমেলো। এসব ভেবেই তপ্ত শ্বাস ফেলে সারহান। শারহাম ভাই, আপনি গত 2 বছরে আমাদের বাসায় আসেননি, হঠাৎ আজ কেন এলেন? অরিত্রিকার সহজ প্রশ্ন। সারহান উত্তর দেয়, চাচার সাথে ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। ও আব্বু তো নিচে ছিল, আপনি কেন উপরে আসছিলেন? তোর হাড়গোড় ভাঙতে। অরিত্রিকা আর চোখে তাকায়। মনে মনে সারহানকে গালি দিতে থাকে। এই মানুষটা এত তেরা কেন? সে তো ভালোভাবে জানতে চাইলো কেন আসছিল উপরে। আসলেও আজকাল মানুষের কোনো ভালো দাম নেই দুনিয়াতে। এই যে সে কত ভালো মানুষ, কিন্তু কেউ তাকে পাত্তাই দেয় না। অরিত্রিকা সারহানকে মনে মনে বদদোয়া দেয়। শারহাম ভাই, আপনার বউ যেন আস্ত একটা পাগল হয়, সারাদিন বকবক করে, আপনার মাথা খায়, আর আপনি এসবে অতিষ্ঠ হয়ে বনবাসে চলে যান। এমন বেশ কয়েকটা দোয়া মনে মনে করে নিজেকে শান্ত করল। অরিত্রিকা বাটন লাগানো শেষ, কিন্তু সুতো কাটবে কি করে? আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার প্রয়াস চালালো, কিন্তু আশাহত হলো। আইডিয়া, দাঁত কি করতে আছে, যেই ভাবা সেই কাজ। অরিত্রিকা সারহানের বক্ষ বরাবর ঝুঁকে এসে দাঁত দ্বারা সুতো ছিঁড়তে লাগে। আকস্মিক এহেন কাণ্ডে সারহান কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে কপাল কুঁচকে অরিত্রিকার দিকে তাকায়। অরিত্রিকার গরম নিঃশ্বাস সারহানের শার্ট ভেদ করে বক্ষে অনুভব হচ্ছে। মেয়েটা চুলের গন্ধ তার নাসির রন্ধ্রে প্রবেশ করছে। সে কিছুটা নার্ভাস হয়ে যায়। অনেকে নিজেকে স্বাভাবিক করতে থাকে। কাজ সম্পূর্ণ করলাম শারহান ভাই। অরিত্রিকা সুতো ছিঁড়ে হাসি মুখে বলে। সারহান যেন শুনল না। সে দূরত্ব বজায় রেখে অনেকটা দূরে গিয়ে দাঁড়ায়। রুমটা ভালোভাবে পরখ করে দেখলো বেশ গোছানো। অরিত্রিকা সারহানের কোনো প্রতিক্রিয়া না পেয়ে বিছানা থেকে নামে। তারপর সুইটা জায়গা মতো রেখে এগিয়ে আসলো সারহানের সামনে। নিচ থেকে ভেসে আসছে কিছু পরিচিত কণ্ঠস্বর। অরিত্রিকা কান খাড়া করে শুনল। তার মানে সারহান ভাই একা আসেনি, তার সাথে বড় মা, বড় বাবা, সাদাত আর ইসরা এসেছে। অরিত্রিকা যেন লাফিয়ে উঠল। শারহান ভাই, বড় মা, বড় বাবা, সাদাত আর ইশরা এসছে। অরিত্রিকার প্রফুল্ল চিত্তে বলা কথায় সারহান ধীর দৃষ্টিতে তাকায়। স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ, এসেছে।
অরিত্রিকা নেচে উঠল। তার মানে চৌধুরী বাড়ির সবাই আজ তাদের বাড়ির স্পেশাল গেস্ট। এই প্রথম সবাই একসাথে এসেছে। ভাবতেই অরিত্রিকার মন আনন্দে ছেয়ে গেল। হঠাৎ তার অলস মস্তিষ্কে একটা প্রশ্ন ঘুরতে লাগলো। সে বলবে কি বলবে না ভাবতে লাগলো। পেট থেকে কথা না বের করলে নিশ্চিত আজ ঘুম আসবে না। অরিত্রিকা একটু থামে, অতঃপর সন্দেহবাতিক কণ্ঠে শুধায়, শারহান ভাই, আপনি কি বিয়ে করছেন? এই জন্য বড় মা বড় বাবা আমাদের আপনার বিয়ের জন্য ইনভাইট করতে এসেছে। অরিত্রিকা মস্তিষ্কে চলা হজবরল বলে ক্ষান্ত হলো। উত্তেজনায় সে কাঁপছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে সারহানের উত্তর শোনার জন্য। সারহান এমন উদ্ভট প্রশ্নে বেশ বিরক্ত হলো। এ মেয়ের সাথে মাথা আসলেই ফাঁকা, সবসময় উল্টাপাল্টা কথা মাথায় ঘুরঘুর করে। সে ভেবে পায় না এই গর্ধবটা ভার্সিটিতে কিভাবে চান্স পেল। সারহান কাঠিন্যতা এঁটে প্রতিউত্তর করে, হ্যাঁ, আমার বিয়ের ইনভিটেশন দিতে এসেছি। অরিত্রিকা কিছুটা বিস্মিত হলো, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে, ভাবির পিক দেখান শারহান ভাই, আমি একটু কুট্টু মুট্টু কিউটি ভাবিকে দেখি। অরিত্রিকার কথায় সারহানের মুখ কুঁচকে এলো। ভরাট কণ্ঠে বলল, বিয়ের দিন দেখিস। অরিত্রিকার রাগ হলো। ভাবির ছবি দেখালে কি এমন হবে? মনে হচ্ছে ছবি দেখালে সে মেয়েকে নিয়ে নিজেই ভেগে যাবে। ভাবতেই হাসলো অরিত্রিকা, হাস্যরত ওষ্ঠ চেপে বলে, বুঝেছি ভাবি দেখতে ভালো না, এমন ভাব দেখানোর কি আছে? সারহান আর এক মুহূর্ত এখানে থাকতে পারছে না। তার ধৈর্যের সীমা ভেঙে যেতে বসেছে। এ কি ধরনের অদ্ভুত পরিস্থিতি! এ মেয়ে এতটা কেন বাজে বকে? তার মধ্যে যেন অব্যাখ্যাত ছটফটানি, যা সারহানের সমস্ত শান্ত মনোভাবকে চুরমার করে দিতে চাইছে। অরিত্রিকার প্রশ্নগুলোর ধারাবাহিকতায় তার মাথার তীব্র যন্ত্রণা অনুভূত হচ্ছে। একের পর এক প্রশ্ন, একের পর এক বিরোধ, সবকিছুই যেন অজানা চাপ হয়ে পড়েছে তার উপর। সে যতটা চেষ্টা করুক না কেন, তার মন শান্ত হতে চাইছে না। রাগ ও বিরক্তিতে অনুভূতি তাকে ক্রমশ প্রবলভাবে আঘাত করতে শুরু করেছে। সে নিজেকে সামলানোর প্রচেষ্টায় ব্যর্থ। এটা আর সম্ভব হচ্ছে না, মনে মনে ভাবল সারহান। সে জানে এই মুহূর্তে সে কোনো সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে, কিন্তু তাও সে তার মধ্যে জমে থাকা অস্থিরতা নিয়ন্ত্রণ করতে পারছে না। সারহান রাগ সংবরণ করে ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলে, আমার না হওয়া বিবিজান যথেষ্ট সুন্দরী, একদম উল্টাপাল্টা বকবি না। সারহান উক্ত কথা বলে রুম থেকে বেরিয়ে এলো। তারপর ভেসে আসে, আমার না হওয়া বিবিজানের সাথে খুব শীঘ্রই দেখা করাবো তোকে। জানিস ওর কণ্ঠ অসাধারণ। গতকাল রাতে অনেকক্ষণ কথা বলেছি। ইউনো, আমি ওকে খুব বেশি মিস করছি। অরিত্রিকা থম মেরে গেল। সারহানের কণ্ঠনালী থেকে নিঃসৃত ভরাট গভীর কণ্ঠস্বর শুনে স্তম্ভিত হয়ে গেল। সেই শব্দই যেন তার গা থেকে সারা শরীর বয়ে শীতল স্রোত এনে দিল। মুহূর্তেই তার সব শরীর শক্ত হয়ে গেল এবং সে ধপ করেই বসে পড়ল মেঝেতে। কানে বাজছে শুধু একটাই শব্দ, না হওয়া বিবিজান। এই শব্দের প্রতিধ্বনি যেন তার হৃদয়ের ভেতর প্রতিধ্বনি হতে লাগলো। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি মূর্ছিত হয়ে গেল। হঠাৎ সে ধরফর করে উঠল। এটা কি সত্যিই তিনি বললেন? এই নিকনেমটা তো সে শুনেছিল গতকাল সারহান ভাইয়ের কণ্ঠ থেকে ফোনে, কিন্তু আজ আজ সারহান ভাইয়ের কথার মানে কি? অরিত্রিকার মস্তিষ্ক বিভ্রান্ত, আর এই বিভ্রান্তি যেন তাকে গভীর খেই হারানো অনুভূতির দিকে ঠেলে দিল। অরিত্রিকা বিস্ময় নিয়ে আওড়াল। না হওয়া বিবিজান। তার শরীর শিরশির করে উঠল। বিমূঢ় চাহনিতে তাকিয়ে রইল দরজার দিকে। গোধূলির আকাশ আজ মেঘের আঁচলে মুখ ঢেকে বসে আছে। জানুয়ারি শীতল বিকেল, অথচ বাতাস হঠাৎ এক অস্থির স্পর্শ। তীব্র শীত হাড়ের গভীর পরে প্রবেশ করে প্রকৃতির শরীরকে কাঁপিয়ে তুলছে। পরিবেশ এতটাই শীতল যে বিকেলে ওর আলো ম্লান হয়ে সন্ধ্যের ছায়া নেমে আসার আভাস দিচ্ছে। আকাশের বিষণ্ণ রং, বাতাসের শীতল স্পর্শ আর নিস্তব্ধ প্রকৃতি যেন একটাই কথা বলে। নিম্নচাপের কোনো নির্জন বার্তা হয়তো লুকিয়ে আছে আগামীর মেঘেদের বুকে। সারহান অরিত্রিকার রুম থেকে বেরিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে আসে। ছাদের ঠান্ডা হাওয়ায় তার শারীরিক ক্লান্তি কিছুটা কমলেও মনের উদ্বেগ এতটুকু মলিন হয়নি। জরুরি একটা কল করতে হবে, এই চিন্তায় তার বুক কুঁচকে আসে। একটু আগে আবির কল করেছিল, কিন্তু ফোন সাইলেন্ট থাকার কারণে সে বুঝতে পারেনি। এখন মেহমুদ রইসের হসপিটালে অবস্থার জানা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে রইসের মেয়ে হৈমিকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা সেটাও জানা জরুরি। এমপি হওয়ার পর থেকে সারহানের জীবন জটিলতার বেড়াজালা আটকে গেছে।
প্রতিটি মুহূর্তে নতুন দায়িত্ব, নতুন সমস্যা, অথচ এগুলো শেষ কোথায় তা সে নিজেও জানে না। গভীর শ্বাস ফেলে সে ফোনটা হাতে নেয়। প্রথমে ইনানকে ফোন দেয়। হসপিটালের অবস্থান করেছে সে। সেখানকার খবর জানা এখন অত্যন্ত জরুরি, কারণ পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকেই নির্ভর করবে। কল রিসিভ হতেই সারহান ব্যতিব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে, মেহমুদ রইসের অবস্থা কেমন? ভাই, মেহবুব